অপরাধী কোনো দাগী আসামি নয়, অপরাধী একজন 17 বছরের কিশোর। ক্রাইম বাড়ছে অপরিণত যুবক যুবতীদের মধ্যে। কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমি মণিময় ক্রাইম ইয়ার্ডের আজকের পর্বে আপনাদের নিয়ে যাব দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের একটি গ্রামে। আর প্লাসের অ্যাসিস্ট্যান্ট এডিটর প্রশান্তদের নিখুঁত তদন্তে বেরিয়ে এলো আরও এক অপরাধের মোটিভ। দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার থানা এলাকার ধনবেড়িয়া গ্রাম। আর এই গ্রামের বাসিন্দা গৌতম হালদার এবং তার স্ত্রী সোমা হালদার। তাদের একমাত্র ছেলে রাহুল। রাহুল 11 ক্লাসের ছাত্র। এই ডায়মন্ড হারবার হাই স্কুলের 11 ক্লাসে পড়ে রাহুল, বাড়ির একমাত্র ছেলে। বাবা মা এবং একমাত্র সন্তান, এই নিয়েই গৌতম বাবুর পরিবার। এই ছোট্ট বাড়িটা গৌতম বাবুর বাড়ি। আর এখান থেকেই তাদের সংসার জীবন চলছে। এইখান থেকেই রাহুল একটু একটু করে বড় হচ্ছে। আসলে গৌতম বাবু একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। যেটুকু রোজগার হয় তাই দিয়েই তিনি তার সংসার চালিয়ে যাচ্ছেন। তার যে রোজগার খুব সাময়িক একটা রোজগার, সেইখান থেকে অনেক কষ্ট করে গৌতমবাবু তার সংসার চালাচ্ছেন, ছেলেকে মানুষ করছেন, তার স্ত্রী তাদের দেখাশোনা করছেন। সমস্ত বিষয়টা গৌতমবাবু একা হাতে করে চলেছেন। সকাল বেলায় তিনি বাড়ি থেকে বেরিয়ে যান, কখনো 6টা, কখনো সকাল 7টা। এরপর কাজ সেরে ফিরতে ফিরতে রাত 8টা 9টা হয়ে যায়। সারাদিনের ক্লান্তি শেষে গৌতমবাবু ফিরে আসেন তার নিজের বাড়িতে। স্যার, আমি সকালে যাই, রাত্রে আসি। আমি একদম টোটালি কিচ্ছু জানি না, কোনো ঝগড়াঝাটি নেই, কিচ্ছু নেই আমাদের মধ্যে। ছেলেও মানে মার সাথে খুব ভালো সম্পর্ক, মানে পুরো বন্ধুর মতো। ওই সব জায়গায় যায়, সব জায়গায় করে। আমি সকালে চলে যাই, রাত্রে প্রতিদিনের মতন সেদিনকেও এসেছিল। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে পরিবারের চিত্র। বাবা মা ও একমাত্র সন্তান। ছোট্ট পরিবার, সুখী পরিবার। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য এই স্লোগানকে জনপ্রিয় করে তুলেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলির একমাত্র সন্তান হওয়ার কারণেই ক্রমশই অস্বাভাবিকতা দেখা দিচ্ছে শিশু ও কিশোরদের চরিত্রে। একদিকে ভোগবাদ, অন্যদিকে একমাত্র সন্তানের ওপর সীমাহীন স্নেহ গিলে খাচ্ছে এদেশের হাজার হাজার রাহুলের মতন কিশোরকে। পরিবারের একমাত্র সন্তান হওয়ার সুবাদে রাহুল বেশ আদরের ছেলে, কিন্তু তবুও তার কোথায় যেন একটা ক্ষোভ ছিল। আসলে তার ক্ষোভ, তার অর্থের প্রয়োজন ছিল। তার যে সংসার চালানোর ক্ষেত্রে তার যে রোজগার, তো সে যেটুকু পায় সেটুকু দিয়ে তার হাত খরচ চালানোর ক্ষেত্রে বেশ একটা তার দরকার হয়ে পড়েছিল অর্থের। ফলে রাহুলের যে অর্থের প্রয়োজন, সেই কারণে সে বারবার মাকে বলতো পয়সা দেওয়ার জন্য, টাকা দেওয়ার জন্য, বাবার কাছ থেকেও সে টাকা চাইতো। ফলে রাহুলের একটা ক্ষোভ ছিল তার মায়ের প্রতি। যেভাবে তাকে শাসন করতো তার মা, সেখানে সে রাহুল মনে করেছিল হয়তো এইভাবে আর শাসন চলে না। যেটা শাসন করার দরকার, হয়তো আপনার 8:30টার সময় পড়ে আসার কথা, সেটা 8:30টায় এলো না, মোবাইলটা সুইচ অফ করে রাখলো, সেটা 9:30টায় ঢুকছে। আমার মা জিজ্ঞেস করতে, কি এত দেরি করেছি, তোর মাস্টারের নাম্বার দে, তোর মোবাইল কেন অফ, বলে ওকে বাইরে দাঁড় করে একটু মানে বকাবকি করছে। যেটা মা শাসন করা হয়, এই অন্য কোনো ইয়ে করছিল। আর ও মাকেও সম্মান করতো, ভয়ও পেত। মাকে ভয় পেত রাহুল, তবুও মায়ের কাছেই ছিল তার সব আবদার। সেই আবদার পূরণ না হলেই ছেলের মুখ ভার। ছোট্ট পরিবারের এই চেনা ছবিটা আমরা হামেশাই দেখতে পাই। কিন্তু রাহুল শুধু মুখ ভার করেই ক্ষান্ত হয়নি, না পাওয়ার হতাশা তাকে উন্মত্ত করে তুলত। বছর 6-7 আগে, তখন রাহুল ক্লাস 7-এ পড়ে। সেই সময় মায়ের সঙ্গে এমন বিবাদ হয়েছিল, সে বিবাদের জেরে রাহুলের মা সোমাদেবী রাহুলকে মারধর করেছিলেন। আর সেই সময় রাহুল বাড়ি ছেড়ে চলে গিয়েছিল কোনো এক আত্মীয়র বাড়িতে। বাবা মায়ের সম্পর্ক করতে কি, আমার যেটা মনে হয়েছে এর আগে কিছুদিন আগে, আনুমানিক বোধহয় বছর 3-4 আগে বাড়ি থেকে একবার চলে যায়। আমি শুনলাম, পরে আমি শুনেছি বলে ও মা নাকি ওকে মারধর করেছিল, সেই জন্য রাগে বাড়ি থেকে চলে গেছে।
যে রাহুলের মা আমার যতদূর মনে হয়েছে ঠিক মাতৃস্নেহ যা বলে সেটা থেকেও খায়টা বঞ্চিত ছিল। কখনো অতিরিক্ত আদর, কখনো অতিরিক্ত শাসন, কোনোটাই শিশু ও কিশোরের চারিত্রিক বৈশিষ্ট্যের বিকাশ ঘটায় না। তাই মনোবিদরা বারবার সচেতন হতে বলেন অভিভাবকদের। শুধু পরিবারের মধ্যেই নয়, এক্ষেত্রে প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করা বা প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাও উচিত বলে মনে করেন শিশু বিশেষজ্ঞ ও মনোবিদরা। কিন্তু রাহুলের পরিবার কি সেই দিকটাতে আদৌ নজর রেখেছিল? এই অঞ্চলের মানুষের সঙ্গে তারা খুব একটা মেলামেশা করতেন না। এই গ্রামের মানুষ, আশপাশের পরিবার, আশপাশের মানুষজন তাদের খুব একটা চিনত না, অর্থাৎ চিনলেও সেভাবে তাদের সাথে মিশতো না। আসলে সোমা দেবী কাউকে পছন্দ করতেন না, এই অঞ্চলের মানুষকেও খুব একটা ভালো চোখে দেখতেন না। তিনি সবসময় নিজের সন্তান, নিজের স্বামীকে নিয়ে একা একা থেকেছেন এই বাড়িতে। ফলে সেই জায়গা থেকে অন্ততপক্ষে মনে করা হচ্ছে যেহেতু রাহুল তার বাইরে বন্ধু বান্ধব রয়েছে এবং সে সঙ্গে সে একটা বন্ধু সংসর্গ, একটা খারাপ সংসর্গের মধ্যে সে যে বারবার পড়ে যাচ্ছিল, সেই বিষয়টা বোধহয় আজ করেছিলেন সোমা দেবী। আর সেই কারণেই তার ছেলেকে বারবার শাসন করেছেন। শুধু তাই নয়, মুখে বকাবকি নয়, তাকে মারধরও করা হয়েছে, এমনটাই শোনা যাচ্ছে। ওদের সঙ্গে ব্যাপারটা কি বলুন তো, আমাদের তো ওদের সঙ্গে মেলামেশার কিছু ব্যাপার নেই। আর আমাদের বাড়ির কেউ মেশেও না ওদের সঙ্গে। ওদের সব বাইরে, আমরাও যে যার মতো কাজকর্মের মধ্যে ব্যস্ত আছি। আর কি কোথায় যাচ্ছে, কার সঙ্গে কি মিশছে, কি করছে, বোঝা মুশকিল। পরবর্তীকালে যেটা পেপার দেখে যেটা শুনেছি, ও নাকি ড্রাগ অ্যাডিক্টেড হয়েছিল। সেটা আমি ঠিক বলতে পারবো না, হয়েছিল কিনা সেটা আমি জানি না, কারণ আমার সঙ্গে অ্যাকচুয়ালি অনেক জুনিয়র, ঠিক মেশে না। আমরাও বয়সগুলো, ওখানে আমাদের বয়সগুলোকে মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি, ঠিক ও ঠিক আমার সঙ্গে মেলামেশা করে। হ্যাঁ, অনেকবার দেখেছি। ছোটবেলায় আমরা একসাথে খেলাধুলা করতাম, তারপর থেকে আর মিশিও না, জানিও না ওর সম্পর্কে। শৈশবের বন্ধুরা চলে গেল দূরে, কাছের হয়ে উঠল অন্য জগতের বন্ধুরা। দুরন্ত কৈশোর ছুটে গেল হ্যালুসিনেশন ও মত্ততার নীল হাতছানিতে। নেশার জন্য চাই টাকা। বাবা মায়ের যথেষ্ট উপার্জন থাকলে সেই টাকার যোগান পেয়ে যায় কেউ কেউ, কিন্তু যার পরিবারের উপার্জনকারীর নুন আনতে পান্তা ফুরায়, সেখানেই 17 বছরের ছাত্র রাহুলের মতন কিশোরদের চেহারাটাই পাল্টে যায়। 23শে মার্চ সন্ধেবেলায় রাহুল তার মায়ের কাছে টাকা চেয়েছিল, পায়নি টাকা। বারবার টাকার জন্য মায়ের কাছে বলেছে, বারবার টাকা চেয়েছে, বারবার বলেছে তাকে টাকা দেওয়ার জন্য, কিন্তু না, সোমা দেবী তার ছেলের কাছে কোনো টাকা দেননি, ছেলের হাতে 1 পয়সাও দেননি। আর এটা নিয়ে মায়ের সঙ্গে ছেলের বিশাল একটা বচসা হয়েছিল। সেই ক্ষোভ রাহুলের মধ্যে দানা বেঁধেছিল। আসলে যেহেতু তার মায়ের কাছে পয়সা চেয়ে সে পাচ্ছে না, সেইখান থেকে একটা ক্ষোভ তো তার মধ্যে বাসা বেঁধেছিলই। পাশাপাশি তার মার যেভাবে তাকে মারধর করেছিল, তাতেও বোধহয় একটা ক্ষোভ দানা বেঁধেছিল। আর সেই ক্ষোভ দানা বাঁধার কারণেই রাহুল চেয়েছিল সে একটা প্রতিশোধ দিতে। তার মা যেভাবে তাকে মারধর করে কিংবা যেভাবে তাকে শাসন করে, সেটা বোধহয় সে কিছুতে মেনে নিতে পারেনি। ফ্রি জিও সিম, অবাধ ইন্টারনেটের দৌলতে বিশ্ব এখন হাতের মুঠোয়। কিন্তু এরই পাশাপাশি কিশোর বয়সের অদম্য কৌতূহল অপরিণত বয়সেই কিশোর কিশোরীদের টেনে নিয়ে যাচ্ছে অপরাধ দুনিয়ার কাল্পনিক জগতে। অনিয়ন্ত্রিত যৌনতা থেকে খুন, ভার্চুয়াল জগতের এই মোহর শিকার এই প্রজন্মের কিশোর কিশোরীরা। রাহুলও কি এরই শিকার? জানবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। একাদশ শ্রেণীর ছাত্র রাহুল মাঝে মাঝেই তার মায়ের কাছে আবদার করত টাকা দেওয়ার জন্য। এই বয়সে টাকা হাতে নিয়ে কি করত রাহুল? তবে কি সে লিপ্ত হয়েছিল নেশার নীল জগতে? শেষ পর্যন্ত কি পরিণতি হলো রাহুলের? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা আবারও চলে যাব ডায়মন্ড হারবারের ধনবেড়া গ্রামে। রাহুলের বন্ধু সুমন শানকি। সুমন ছোট থেকে তার মামার বাড়িতে মানুষ। সুমন যখন এই মামা বাড়িতে আসে, তখন সে এইখানে এসে 2য় শ্রেণীতে একটি স্কুলে ভর্তি হয়েছিল। এরপর একটু একটু করে বড় হয়ে ওঠে সুমন। এখানে থাকতো ছোটবেলায়। কত বছর বয়স থেকে এখানে?
এখানে টুয়ে এখানে এসে ভর্তি হয়েছে, এই ওয়ান থেকে ভর্তি হয়েছে। নিজের বাড়িতে থাকেনি? ওই রেখেছিলাম, বলি এখানে একটু মানুষ করে দেবো বলে এই জন্য রেখেছিলাম। ওই উচ্চ মাধ্যমিক পড়ছিল। 11 ক্লাসে? হ্যাঁ 11 ক্লাসে পড়ছে? উচ্চ মাধ্যমিক দেবে? হ্যাঁ কোন স্কুলে পড়ছে? 11 ক্লাসে? 11 পড়ছে। 11 পড়ছে? হুম, কোন স্কুলে? এই ধর্মবাড়ি স্কুল। ডায়মন্ড হারবার? না, এই আমাদের এখানে স্কুল আছে ধর্মবাড়ির ভিতরে। রাহুলও কি একই স্কুলে পড়ে? না, ও ডায়মন্ড হারবার ভর্তি আছে। রাহুলের কি সুমন বন্ধু হয়? হ্যাঁ, কবে কার বন্ধু? ওই ছোটই থেকে আসা যাওয়া করে। রাহুল আসে এখানে? হ্যাঁ, আচ্ছা, সুমনের সঙ্গে রাহুল, আপনার নাতি কি নেশা ফেশা করতো? তা জানতাম না। পরে শুনেছেন? পরে ওই একটু আধটু ওই শুনছি এইসব হচ্ছে। কি ও করছো আমি ঠিক জানতাম না আগে। এখন পরে কি শুনেছেন? পরে ওই একটু আধটু ওই সরস্বতী পুজো আসে একটু মালটাল একটু আধটু খেয়েছে, দু একদিন আমি তো বুঝতেই পারি না। তারা নেশা ভ্রাণ করত, বিভিন্ন সময় বিভিন্ন রকম নেশা করত রাহুল এবং সুমন। তার দিদা জানে সে বোধহয় মাঝে মধ্যে মদ্যপান করত, কিন্তু তা সত্ত্বেও তারা যে ধরনের নেশা করত সেখান থেকে অর্থের প্রয়োজন হয়ে পড়েছিল রাহুলের। আর সেই অর্থ নিয়েই মায়ের সঙ্গে বর্ষা বেঁধেছিল রাহুলের সঙ্গে। আর সেইখান থেকে যত সূত্রপাত, যেহেতু রাহুলের মা রাহুলের হাতে কোনো টাকা দেয়নি এবং রাহুলকে মারধর করেছিল, সেইখান থেকেই একটা ক্ষোভ দানা বেঁধেছিল রাহুলের মনের মধ্যে। এরপরে সে রাহুল প্ল্যান করেছিল, পরিকল্পনা করেছিল যে সে তার মাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। গর্ভধারিণী মাকেই সরিয়ে দেবে পৃথিবী থেকে। 11 ক্লাসের এক ছাত্রের মাথায় ঘুরছে এই পরিকল্পনা। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দায়ী হবেন অনেকেই। তাই এই প্রশ্নগুলো বারবার ধামাচাপা পড়ে যায় আইনের ফসকা গেরোয়। বাস্তবে রাহুলের মতন কিশোর মনে জন্ম নেয় অপরাধ দুনিয়ার হিংস্র কাল্পনিক জগৎ। 23শে মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় রাহুল তার এক কাছের বন্ধু সুমনকে এই বাড়িতে ডেকে এনে এই বাড়িতে তখন সোমা দেবী একা, সন্ধেবেলা। সেই সময় রাহুল তার বন্ধু সুমনকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছিল। এরপর একটা সরু তার হাতের মধ্যে নিয়ে তার মায়ের গলায় পেঁচিয়ে ধরেছিল রাহুল এবং সুমন। আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে রাহুলের মা সোমা দেবী। আসলে রাহুল যে অর্থ চাইতো এবং সোমা দেবী সেই অর্থ দিত না, সেখান থেকে একটা যেমন ক্ষোভ ছিল, পাশাপাশি রাহুলকে যেভাবে তিনি শাসন করেছেন, যেভাবে মারধর করেছে, সেইটা বোধহয় রাহুল কিছুতেই মেনে নিতে পারছিল না। আর সেই কারণেই বোধহয় তার এই ক্ষোভ প্রকাশ, অর্থাৎ তার মাকে খুন করলো রাহুল সন্ধেবেলায় গত 23শে মার্চ। এরপর তার মায়ের দেহটি, অর্থাৎ সোমা দেবীর দেহটি একটি বস্তার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল রাহুল আর তার বন্ধু সুমন। তখন তারা দুজন একা, গৌতম বাবু কর্মস্থলে কলকাতা শহরে রয়েছেন, তখনও তিনি বাড়ি ফেরেননি। এই সময় যখন আশপাশটা অন্ধকার হয়ে এসেছে, আশপাশের মানুষজন সব বাড়ির ভেতর ঢুকে গেছে, সেই সময় রাহুল এবং সুমন বাড়ি থেকে বেরিয়ে রাস্তা ধরে গিয়ে ট্রান্সফরমারের যে মিটারটা রয়েছে সেই মেন সুইচটাকে নামিয়ে দিয়েছিল, অর্থাৎ এলাকাটাকে অন্ধকার করে দিয়েছিল, এমনটাই বলছেন এলাকার মানুষ। এরপর রাতের অন্ধকারকে, অর্থাৎ সন্ধেবেলার একেবারে ঘুটঘুটে অন্ধকারকে কাজে লাগিয়ে সুমন আর রাহুল তার মায়ের বস্তা ভর্তি দেহটাকে নিয়ে গিয়েছিল পাশের এক জঙ্গলে। রাহুল এবং সুমন যে পরিকল্পনা করেছিল যে খুন করার পর, অর্থাৎ রাহুলের মাকে খুন করার পর রাহুল নিজে চেয়েছিল তার মাকে কবর দিয়ে দেবে, সেই মতো পরিকল্পনা মাফিক অনেক আগে থেকেই একটি কবর খুঁড়ে রাখা হয়েছিল এইখান থেকে অন্তত 200 মিটার দূরে। একটা গভীর জঙ্গল, সেখানে বাঁশবাগান রয়েছে,
সেই বাঁশবাগানের মাঝে সেই কবর খুঁড়ে রেখেছিল রাহুল নিজে। তার যে পরিকল্পনা ছিল যে মাকে খুন করবে, আসলে মায়ের উপর যে ক্ষোভ, সেই ক্ষোভটা এমনভাবে সে প্রকাশ করতে চেয়েছিল, শেষ পর্যন্ত সে তার মাকে খুন করে রাহুল। এরপর তার মায়ের দেহটি যখন নিয়ে যাচ্ছিল, সেই সময় স্থানীয় এক যুবক দেখে ফেলায় তার দেহটি, অর্থাৎ সোমা দেবীর দেহটি বস্তার মধ্যে এখানে ফেলে রেখে রাহুল আর সুমন এলাকা ছেড়ে চম্পট দেয়। অবস্থা বেগতিক বুঝে লাশ ফেলে কোনো মতে চম্পট দেয় রাহুল ও তার শাগরেদ। নিজের হাতে মাকে হত্যা করার এই মর্মান্তিকতা তখনও তার কিশোর মনে কোনো প্রভাব ফেলেনি। মাত্র 17 বছর বয়সেই তাই রাহুলের ঠাঁই হল জুভেনাইল কোর্টের নিঃসঙ্গ গারদে। মাত্র 17 বছর বয়সের ছেলে রাহুল তার বন্ধু সুমনকে সঙ্গে করে খুন করেছে তার মা সোমা দেবীকে। যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, গলার মধ্যে সরু তার পেঁচিয়ে রাহুল খুন করেছে তার মাকে। আসলে রাহুলের অর্থের প্রয়োজন ছিল, সেই অর্থ যোগান দিতে পারেনি তার মা। তা নিয়ে রাহুলের সঙ্গে তার মা সোমা দেবীর মধ্যে বচসা হয়েছিল। এরপর 23 তারিখে রাত্রে যখন রাহুলকে অর্থ দেয়নি কিংবা রাহুলকে মারধর করেছিল, সেই রাগটা বোধহয় রাখতে পারেনি রাহুল, আর সেই ক্ষোভে জ্বলছিল রাহুল নিজে। শেষ মুহূর্তে রাহুল সরু তার দিয়ে পেঁচিয়ে তার মাকে ফাঁস দিয়ে খুন করে। নৃশংসভাবে খুন করেছে রাহুল। মাত্র 17 বছর বয়স একটি কিশোর, যে কিশোর একটি স্কুলের, এই ডায়মন্ড হারবার হাই স্কুলের 11 ক্লাসের ছাত্র। সে 11 ক্লাসের ছাত্র রাহুল খুন করলো তার মাকে। আসলে এরকম একটা ঘটনা, যে ঘটনা কখনোই ভেবে নেওয়া যায় না, যে ঘটনা কখনো মানা যায় না। যেভাবে তার মাকে রাহুল খুন করেছে, তার বন্ধুকে সঙ্গে করে, যে বন্ধু সুমন, সেও একই স্কুলের সহপাঠী, অর্থাৎ সেও 11 ক্লাসে পড়ে। সেই সুমনকে সঙ্গে করে রাহুল খুন করেছে তার মাকে। শুধু তাই নয়, রাহুল চেয়েছিল তার মাকে খুনের পর তাকে কবর দেবে, সেই জন্য বাড়ির পেছন দিকে অন্তত প্রায় 200 মিটার দূরে একটি গভীর জঙ্গলের মধ্যে একটি কবর কেটেছিল রাহুল। কোদাল দিয়ে সে কুপিয়ে সেই কবর তৈরি করেছিল সে। এরপর তার মাকে খুন করে সেই দেহ মাটিতে পুঁতে দেবে এমনই একটা পরিকল্পনা, নৃশংস পরিকল্পনা করেছিল। সে কথা রাহুল পুলিশের কাছে স্বীকার করেছে। শেষ মুহূর্তে ডায়মন্ড হারবার থানার পুলিশ গ্রেপ্তার করেছে রাহুল এবং তার বন্ধু সুমনকে। তাদেরকে আদালতেও হাজির করেছে পুলিশ। শেষ মুহূর্তে আদালত এই দুই কিশোরকে জুভেনাইল হোমে পাঠিয়েছে। জুভেনাইল কোর্টে রাহুলের বিচার চলছে। বিচারে দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ী অপরাধের শাস্তিও সে পাবে। কিন্তু প্রশ্ন হলো, জীবন শুরু হওয়ার আগেই এভাবে জীবন শেষ হয়ে যাচ্ছে কেন? তবে কি এই অপরাধের পিছনে রয়েছে আরো অনেক বড় অপরাধীর চক্রব্যূহ? সেই চরম সত্যির পিছনেই ধাওয়া করার জন্য ক্রাইম ইয়ার্ড সদা জাগ্রত থাকবে আপনাদেরই মধ্যে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে ঠিক রাত 11টায়। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।